পেঁয়াজ উৎপাদন বাড়ায়, কমছে আমদানি নির্ভরতা। ফরিদপুরে অনিয়ন ব্লোয়ার মেশিনে হচ্ছে সংরক্ষণ। চাঁপাইনবাবগঞ্জে পানের ভালো ফলনেও হতাশ কৃষক, দাম পড়ে যাওয়ায় পড়েছেন লোকসানের মুখে। এবং কিশোরগঞ্জে বাণিজ্যিকভাবে গাছ আলু চাষে লাভের মুখ দেখছেন কৃষক, দিন দিন বাড়ছে আগ্রহ। আমন্ত্রণ দেশ কৃষি সংবাদে, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। পেঁয়াজ সংরক্ষণে নতুন যন্ত্র অনিয়ন ব্লোয়ার মেশিন আশার সঞ্চার করেছে ফরিদপুরের কৃষকদের। বর্তমানে দেশে চাহিদার অতিরিক্ত পেঁয়াজ উৎপাদন করেও উপযুক্ত প্রযুক্তির অভাবে পচে নষ্ট হওয়ায় প্রতি বছরই বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমদানি করতে হচ্ছে পেঁয়াজ। কয়েক বছর ধরে এই মেশিনটির ব্যবহারে ভালো ফল পাওয়ায় পেঁয়াজ সংরক্ষণের নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। সহকর্মী আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। এবছর ফরিদপুরে প্রায় 40,000 হেক্টর জমিতে সংরক্ষণযোগ্য হালি পেঁয়াজ আবাদ করে 6 লক্ষাধিক মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করা হয়েছে। উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণের কার্যকরী কোনো ব্যবস্থা না থাকায় প্রতি বছরই বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়ে যায়, ফলে ক্ষতিতে পড়েন চাষিরা। এবার ফরিদপুরে পেঁয়াজ সংরক্ষণে নতুন সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে অনিয়ন ব্লোয়ার মেশিন। কৃষকরা জানান, আকার ভেদে প্রতিটি ব্লোয়ার মেশিনে 200 থেকে 500 মণ পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা যায়। প্রচলিত নিয়মে মোটা দাগে অন্তত 30% পেঁয়াজ পচে নষ্ট হয়ে যায়, যেখানে এই মেশিন ব্যবহারে পেঁয়াজ নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম। নিউ শাপলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ফরিদপুর, এখান থেকে একটা মেশিন সংগ্রহ করি। এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ রাখলে যে উপকারটা হয় সেটা যেমন আমাদের উপকার তেমনি দেশের উপকার। পেঁয়াজ পচে না, পেঁয়াজ না পচার কারণে আমরা উপকৃত হলাম। এদিকে চাষি ও পেঁয়াজ সংরক্ষকদের কাছ থেকে আশাতীত সাড়া পেয়ে সর্বোচ্চ গুণগত মানের মেশিন উৎপাদন ও সরবরাহ করে ব্যবসায়িক সুনাম সৃষ্টি করতে চান প্রস্তুতকারীরা। এটা প্রোডাকশনে যাওয়ার পরের থেকেই আরো ভালো করে, আরো সুন্দর করে, যাতে গুণগত মান আরো টেকসই এবং আরো ভালো হয়, যাতে কৃষকরা সহজভাবে ব্যবহার করতে পারে, এই কথাটা মাথায় চিন্তা রেখে আমরা আরো সুন্দর করার চিন্তা ভাবনা করতেছি। কৃষি বিশেষজ্ঞদের দাবি, এই মেশিনে পেঁয়াজ সংরক্ষণের খরচ প্রচলিত নিয়মের থেকে কম হওয়ায় কৃষকদের মাঝে ব্যবহার বাড়ছে। কৃষকের খরচ এবং সেই সঙ্গে তার যে হ্যাসেল যাইতো এবং শেষ পর্যন্ত পেঁয়াজ নষ্ট হয়ে যেত, এই ক্ষতির হাত থেকে এখন এই অনিয়ন ব্লোয়ার মেশিন ব্যবহার করে আমরা বিগত 4 বছর দেখছি তারা কৃষকরা স্বাচ্ছন্দ্যে এটা ব্যবহার করছে। পেঁয়াজের প্রায় 25 থেকে 30 ভাগ পেঁয়াজ পচে যায় এবং 10 থেকে 15 ভাগ পেঁয়াজ শুকিয়ে যায়। 25 থেকে 30 ভাগ পেঁয়াজ যেটা পচে যেত সেটা পচনের হাত থেকে রক্ষা করতে পারে এই পেঁয়াজের এয়ার ফ্লো মেশিন বা অনিয়ন ব্লোয়ার। সারা দেশে এই মেশিনের ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকদের কষ্টের ফসল পেঁয়াজ নষ্টের হাত থেকে অনেকটাই রক্ষা করা সম্ভব বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পুষ্টিগুণে ভরপুর এক সময়ের অবহেলিত গাছ আলু। চলতি মৌসুমে 402 হেক্টর জমিতে চাষ হয়েছে এই আলু। খরচ তুলনামূলক কম হওয়ায় লাভের মুখও দেখছেন চাষিরা, ফলে আগ্রহী হচ্ছেন নতুন নতুন কৃষক। সহকর্মী তোফায়েল আহমেদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। গাছ আলু চাষের জন্য আলাদা জমি, সার ও বাড়তি যত্নের প্রয়োজন হয় না। এপ্রিল মাসের প্রথম দিকে গাছ আলু রোপণ করা হয়। তখন জমির মাচায় কুমড়া, চিচিঙ্গা ও ঝিঙার সঙ্গে সাথী ফসল হিসেবে এটার চাষ করা হয়। বর্ষা মৌসুমে বাজারে অন্য সবজি কম থাকায় এর চাহিদাও ভালো থাকে, ফলে কৃষকের কাছে এটি আপৎকালীন সবজি হিসেবেও পরিচিত। প্রথম গুড়ি বান্ধার পরে প্রথম করলা লাগার পরে লাউ আছে, লাউয়ের পরে ঝিঙ্গা লাগার পরে পাহাড় দেয় পানালু চাষটা করি। ভালো পানালু হয়, উঠে হয় নিচে হয়, এটা দুটাই বেচুন যাও। 30 টাকা কেজি বিক্রি হইতেছে, 10-15 টাকা মন আলু তুলতে পারি আর কি, এটাতে লাভবানই আছে আর কি। এছাড়াও একই গাছের নিচে জন্মে মেটে আলু। প্রতিটি গাছের নিচে 3 থেকে 20 কেজি ওজনের আলু হয়। গাছ আলু অন্যান্য ফসলের তুলনায় কম খরচে ও বিনা পরিশ্রমে অধিক লাভজনক হওয়ায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। 4-5 কাটা করলে 1 থেকে 1.5 লাখ টাকা বেশি আসে। 15 দিন পরে তুলি 27 মণ 28 মণ তোলা যায় আর কি।
প্রতি একরে এই আলু চাষের খরচ মাত্র 2 থেকে 3,000 টাকা। প্রতি 10% জমিতে মাটির ওপর 30 থেকে 35 মণ ফলন হয়, যা প্রতি কেজি বাজার মূল্য 30 থেকে 45 টাকা। আবার মাটির নিচে 25 থেকে 30 মণ ফলন হয়, যা 1400 থেকে 1600 টাকা প্রতি মণ বিক্রি করা যায়। প্রতি বিঘা থেকে আয় হয় 1.5 থেকে 2 লক্ষ টাকা। আন্ত ফসলের হিসেবে মাত্রার কোনো খরচ নাই। এই ফসলের মধ্যে রোগ কম, পোকামাকড় আক্রমণ কম, এতে করে চাষিরা দিন দিন এদিকে ঝুঁকছে। কৃষি অফিসের তথ্য মতে উপজেলার চরফরাদি ইউনিয়নের অধিকাংশ এলাকার মাটি দোআঁশ ও বেলে দোআঁশ হওয়ায় এবং পরিবেশ উপযোগী হওয়ায় মিশ্র ও রিলে পদ্ধতিতে বিনা খরচে আবাদ করা সম্ভব এই আলু। গাছ আলুটি একটি আপৎকালীন ফসল হিসেবে পরিচিত। বর্ষার পরবর্তী সময়ে মাটি কিন্তু অন্যান্য সবজিগুলো খুব একটা থাকে না এবং অনেক সময় পচে যায়, কিন্তু গাছ আলুটি বৃষ্টির সাথে সাথে চমৎকার ফলন হয় এবং বর্ষার বৃষ্টিতে এর কোনো ক্ষতি হয় না। কিশোরগঞ্জে এবছর 402 হেক্টর জমিতে চাষ করা হয়েছে এই আলু, যার বাজার মূল্য ধরা হচ্ছে আনুমানিক 20 কোটি টাকা। সঠিক পরিচর্যায় দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও এই আলু রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাণিজ্যিকভাবে গাছ আলুর চাষ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, কি বলছেন গাছ আলু চাষিরা, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ বুবলি। আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে এই যে গাছ আলুটি সেটি কিন্তু একসময়ের একটা অবহেলিত ফসল হিসেবে কিন্তু আমাদের যে এখানে কিশোরগঞ্জের যে হাওর অঞ্চল যেই জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু অবহেলিত ফসল হিসেবে কিন্তু ধরা হতো। সেটিতে কিন্তু বাণিজ্যিক ভাবে কিন্তু এবার কিশোরগঞ্জের যে পাকুন্দিয়া উপজেলায় বিগত কয়েক বছর যাবতে কিন্তু চাষাবাদ হচ্ছে। আমার ঠিক পেছনে আসলে এখানকার যে গাছ আলুর যে আবাদ যেখানে করা হয়েছে সেটি কিন্তু আসলে এখানে কিশোরগঞ্জে প্রায় 402 হেক্টর জমিতে কিন্তু এবার আবাদ করা হয়েছে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম। কৃষি বিভাগ যেমনটি বলছেন, এবছর আবহাওয়া আসলে অনুকূলে থাকায় কিন্তু এর ফলন এবার ভালো হয়েছে। এই ফসলটির কথা যদি আপনাদেরকে বলি, যে এখানে কিন্তু এই ফসলটি উৎপাদন খরচ কম হওয়ায় কিন্তু কৃষকরা কিন্তু এতে কিন্তু লাভবান হচ্ছেন। আমরা খরচের কথা যদি বলি, মাত্র 2 থেকে 3,000 টাকায় কিন্তু প্রতি যে 10% জমিতে কিন্তু এই আলুটি কিন্তু চাষ করা যায় এবং এই প্রতি 10% কিন্তু 30 থেকে 35 মণ ফলন হয়, যার প্রতি কেজি বাজার মূল্য কিন্তু আসলে বাজার ভেদে কিন্তু 30 থেকে 50 টাকা পর্যন্ত কিন্তু উঠে। আবার এই গাছটি কিন্তু একটু বিশেষত্ব যেটি, সেটি যে মাচার উপরে যেমন গাছের যেই আলুর যে ফলন সেটি কিন্তু হয় এবং মাটির নিচেও কিন্তু এই আলুটির কিন্তু ফলন হয় এবং মাটির নিচের যে ফলনটি সেটি কিন্তু একটি আলুর ওজন 5 থেকে একদম 20 কেজি পর্যন্ত হয়ে থাকে বলে জানতে পেরেছি। তো এই আলুটি মূলত 1400 থেকে 1600 টাকা প্রতি মণ কিন্তু বিক্রি করা যায়। এবার কৃষি বিভাগ যেটি বলছেন যে এবার কিন্তু এখান থেকে প্রায় 30 কোটি টাকার মতো কিন্তু এবার এই আলুর কিন্তু বেচা কিনা হবে বলে আসলে কৃষি বিভাগ আমাদেরকে যেটি জানিয়েছেন। তো এই ফসলটিকে ঘিরে কিন্তু এখানকার যে পাকুন্দিয়ার যে কৃষকরা রয়েছে তারা আসলে যেমনটি বলেছেন যে এটি স্থানীয় যেই চাহিদা সেটি পূরণ করে কিন্তু দেশের বিদেশেও কিন্তু রপ্তানি করার যে প্রক্রিয়াটি সেটি যদি সরকার একটু উদ্যোগী হয় সেটি কিন্তু করা সম্ভব বলে মনে করছেন কিন্তু তারা। তো সব মিলিয়ে এই যে গাছ আলুর যেই ফলন এবং গাছ আলুর চাষে কিন্তু এখানকার যে কৃষকরা তারা কিন্তু খুব উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু এটি চাষাবাদ করে থাকেন। তো এই ছিল মূলত কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তোফায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাছ আলু চাষ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোফায়েল। চাঁপাইনবাবগঞ্জে এবছর পানের বাম্পার ফলন হলেও বাজার দরপতনের কারণে হাসি নেই পান চাষিদের মুখে। অনেকে এনজিও থেকে লোন নিয়ে দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন। এ কারণে পানের ন্যায্য মূল্য পেতে কৃষকদের বিকল্প বাজার খোঁজার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সহকর্মী তারেক রহমানের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পানের বাম্পার ফলন হলেও বাজারে নেই দাম। এতে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। তারা বলছেন ৮০টি পাতার 1 পণ পানের দাম ছিল 130 থেকে 140 টাকা, এখন সেই দাম নেমে এসেছে মাত্র 30 থেকে 40 টাকায়। এ অবস্থায় উৎপাদন খরচই উঠছে না। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। অনেকে এনজিও থেকে ঋণ নিয়ে চাষ করেছেন, কিভাবে ঋণ শোধ করবেন তা নিয়ে হতাশ হয়ে পড়েছেন। পানের অবস্থা ভালো না, পানের এবারকার দাম নাই, আমরা ক্ষতিগ্রস্ত। এনজিওর কাছ থেকে 50,000 টাকা নিয়েছি, দিয়ে পান চাষ করছি। পান চাষ করে দেখা যাচ্ছে যে এই পানের বেচে
পাইকার করে দিতে পারছি না, কেউ লিখছে না, দাম এমন ছিল গত টাকা হারে শেষ হয়ে গেছি। এখন কিস্তি চালাবো না বাড়ি চালাবো না নিজে চলবো। এবছরে বৃষ্টি বেশির কারণে উৎপন্ন বেশি হয়েছে, এই কারণে আমাদের পানের সরবরাহ বাজারে বেশি হচ্ছে, কিন্তু দাম একদম কমে গেছে। 5-7 ভাগের 1 ভাগ আমরা দাম পাচ্ছি, এই কারণে কিন্তু আমাদের লস হচ্ছে। পানের ন্যায্য মূল্য পেতে কৃষকদের বিকল্প বাজার খোঁজার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে যেহেতু আমাদের পাশেই রাজশাহী জেলাতে মোহনপুরে এবং তানোরে প্রচুর পরিমাণে পান উৎপাদন হয়, সেখানে দেশের অন্যান্য জায়গায় ব্যবসায়ীরা যেহেতু পান কিনতে আসে, তাদের সাথে যদি যোগাযোগ করে একটা আলাদা যদি বাজার তৈরি করতে পারে, তাহলে তারা ন্যায্য মূল্য পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় 15 হেক্টর জমিতে পানের চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 5 হেক্টর কম। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ। শরীয়তপুরে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টিও লাইসেন্সের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। বুধবার দুপুর 12টায় ভেদরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের এক উপদেষ্টা সংবাদ সম্মেলনে সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিত ও পৃষ্ঠপোষকতা বন্ধ করার ঘোষণার পরে সার বিক্রেতা পরিবারের প্রায় 44,000 মানুষ অনিশ্চয়তায় পড়েছেন। সরকারের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সার সরবরাহে বিপর্যয় ঘটবে বলেও জানান তারা। এ সময় বক্তারা খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিত করার দাবি জানান। যদি আমাদের এই ডিলারশিপ যদি বন্ধ করা হয়, আমরা ব্যাংকে লোন কোথা থেকেই দেব? আমাদের ছেলে মেয়েদের আমরা কোথা থেকেই ভরণ পোষণ বহন করব? এবং এই কৃষকের থেকে যে টাকাটা আমরা পাও না, সেটা কিভাবে নেব? আমরা সরকারের কাছে এটাই আকুল আবেদন করতেছি, যাতে আমাদের এই লাইসেন্স যাতে বহাল থাকে। এই জন্য আমাদের তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করতেছি, এই জন্য আজকে আমাদের এই মানববন্ধন। টাঙ্গাইলে সার সংকট ও বাড়তি দামের কারণে আবাদে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, সারের সংকটের বিষয়ে কি বলছেন কৃষকরা, এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। বুবলি, আপনারা জানেন যে টাঙ্গাইলে যে সারের সংকট তৈরি হয়েছে, যে কারণে হচ্ছে কৃষকরা যে আবাদ করছেন, এটি মূলত হচ্ছে যে শীতকালীন যে সবজির যে চারা উৎপাদন হচ্ছে, সেখানে যে সার তাদের প্রয়োজন হয়, সেই সারের সংকট রয়েছে। এই সারগুলো লোকাল বাজার থেকে কিনতেও তাদেরকে কিন্তু বাড়তি টাকা দিতে হচ্ছে, এবং এই যে বাড়তি টাকা দিয়ে সার যে কিনে কৃষকরা সে মাঠে প্রয়োগ করে, যে কারণে এই যে পরবর্তীতে তারা যে এই যে আবাদ ফসলগুলো বিক্রি করে, সেই বিক্রির কারণে কিন্তু তারা তেমন লাভবান হচ্ছেন না। এবং কৃষকরা বলছেন যে যেহেতু সারের যে দাম, তাতে তাদের যে আবাদি ফসলের উৎপাদন সেটি ব্যয় বেড়ে যায়, যে কারণে তারা এই ফসল উৎপাদন থেকে এক ধরনের বলছেন যে তারা আর ফসল উৎপাদন করবে না, এমনটি কিছু কিছু কৃষক তারা বলছেন। এবং আমি যে এলাকাটি রয়েছি, এটি হচ্ছে টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর এলাকায়। এইখানে এই শীতকালীন যে সবজির যে পাতাকপি, ফুলকপি সহ অন্যান্য যে চারা এইখান থেকে সরবরাহ হয়, এখান থেকে জেলা সহ বিভিন্ন জায়গাতে এই চারাগুলো চলে যায়। আমরা এইখানে যারা কৃষক রয়েছেন, আমরা কথা বলবো তাদের সাথে। তারা আসলে এই যে আমাদের তাদের সারের কেমন প্রয়োজন পড়ে এবং তাদের প্রয়োজন মতে আপনারা কি সার পান কিনা? প্রয়োজন মতো সার আমরা পাই না, এবং কি যে বস্তাগুলা কিনুন লাগছে 1700-1800, এবার চাইতেছে 2400, 2500, 2300 টাকা। এই কারণে যেমন কৃষিকাজ ছাড়া দূর লাগবে। কৃষি বিভাগ থেকে কি ধরনের সহায়তা পায়? কিছুই পাই না। এবং এই যে এত বড় একটা নার্সারি, এবং এই জায়গায় যে কোনো বীজ দেওয়া সরকার তাও দেয় না, এবং কি যে কোনো খোঁজ খবরও নেয় না। এই তো পরিস্থিতি। সারের দাম কেমন? সারের দাম হাই। সারের দাম এখন বর্তমান 2400 টাকা বস্তা, এই যে বাংলা ডিএবি যেটা। এই কারণে যেমন এখন কৃষিকাজ এখন ছাড়িয়ে দিন আস্তে আস্তে। আমার লাভ না হলে তো আমরা করতেছি না, এই কারণে যেমন আস্তে আস্তে আমাকে পুষে না। আমরা আরেকজন কৃষকের সাথে কথা বলবো। তিনি বলছেন এর আগে যে সার তাদেরকে বেশি দামে কিনতে হয়। এই যে সারের দাম কেমন, কতটুকু সার আপনার আবাদ করেছেন, কি কি আবাদ করেছেন? আমরা যাই আবাদ করি, শাকসবজি আবাদ করতেছি, কফির চারা আর কি ফালাবো, কফি কাটবো। কফি সব আবাদটাই আমাদের রিনাপুর এই সাইডে বেশি হয়, কিন্তু কফির চারা আমরা অনেক বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকি।
আর বর্তমানে সারের দামটা খুব বেশি, 15 দিন আগে ছিল 40 টাকা কেজি, এই সার এখন 60 টাকা কেজি চাই। কয়েছে সার বলে পায় না, সার বলে সংকট। জি, কৃষকরা বলছিলেন যে তারা যে দামে সার কিনেছেন সেই দাম যে চাষের যে টাকা আসে সেই ফসল বিক্রি করে সেখান থেকে তারা কিন্তু যে লাভবান হওয়ার কথা সে উল্টো তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং কৃষি বিভাগ বলছে যে যদিও এই জেলাতে তাদের সার সংকট নেই, তারা যারা বাড়তি দামে সার কিনে এরকম অভিযোগ পেলে জেলা কৃষি কর্মকর্তা তিনি বলছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ছিল টাঙ্গাইলের সার সংকট নিয়ে আমার কাছে সর্বশেষ। বুবলি। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইলে সার সংকট ও বাড়তি দামের কারণে আবাদে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ। দিনাজপুরের বিভিন্ন উপজেলায় কৃষকেরা এখন বাণিজ্যিকভাবে আর্লি ৪৫ জাতের শিম চাষে ব্যস্ত। আগাম বাজারজাতকরণে তারা যেমন লাভবান হচ্ছেন, তেমনি কৃষি বিভাগের পক্ষ থেকেও মিলছে সহায়তা। হারুনুর রশিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। মৌসুমের শুরুতে বাজারে শিম বিক্রির প্রত্যাশায় দিনাজপুরের অধিকাংশ উপজেলায় চাষ হয়েছে আর্লি ৪৫ জাতের উন্নত শিম। অনেক কৃষক এরই মধ্যে বাজারজাত শুরু করেছেন। কোথাও কোথাও বাগান জুড়ে ফুটে উঠেছে শিমের ফুল, কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি। বর্তমানে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। যদি এই দাম আরো ১৫ দিন থাকে তাহলে কৃষকেরা ভালো লাভের মুখ দেখবেন বলে আশা করছেন। খরচ ১৫,০০০ মতন হয়েছে, দাম তো এখন বর্তমান ২০০ টাকা চলতেছে বাজারে। যদি ২০০ টাকা বাজার থাকে তাহলে লাভবান হতে পারবো। আমি আর্লি ৪৫ সিম আমি ৩০ শতক জমি লাগাইছি, আরো গ্রামে আরো অনেক লোক লাগাইছে এবং বাজারও ভালো, বাজার ২০০ টাকা চলতেছে। যদি এরকম থাকে আমরা অনেক ডেভেলপ হতে পারবো। কৃষি অফিস থেকে আমাদের বীজ দিচ্ছে, সার দিচ্ছে, ওষুধ দিচ্ছে, হলুদ ফাঁদ দিচ্ছে। এখন সিমের বাজার মূল্য মোটামুটি ভালো, এই হিসেবে আমরা মোটামুটি লাভবান আর কি। হ্যাঁ, আমরা আশা করতেছি যারা এই ধরনের সবজি চাষ করবে তারাও লাভবান হবে অন্যান্য ফসলের থেকে, বিশেষ করে ধানের তুলনায়। মাঠ পর্যায়ে ফসলের তদারকি করার পাশাপাশি কৃষকদের সব রকম পরামর্শ দেওয়ার কথা জানান এই উপসহকারী কৃষি কর্মকর্তা। কৃষকদের সার্বিক সহযোগিতা, মাঠে এসে তাদেরকে পরামর্শ দেওয়া এবং সবসময় তাদের যখন যে প্রয়োজন, যে ধরনের সহযোগিতার প্রয়োজন বা পরামর্শের প্রয়োজন, আমরা কৃষি অফিস তাদেরকে দিয়ে থাকি এবং দিয়ে যাচ্ছি। আর এই উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, বীজ, পরামর্শ ও অন্যান্য প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে কৃষকদের আগাম ফসল তুলতে সব রকমের সাহায্য দেয়া হচ্ছে। যেহেতু এটি অল্প খরচে এবং খুব বীজের প্রাপ্যতা রয়েছে, এক্ষেত্রে আমাদের কৃষকরা সহজেই বীজটি নিয়ে আমাদের এরিয়া আমাদের দিন দিন আরো বেড়ে যাচ্ছে এবং আমাদের কৃষকরা আর্থিকভাবে সচ্ছল হচ্ছে। সঠিক পরিকল্পনা ও সরকারি সহায়তা অব্যাহত থাকলে এই সাফল্য আরো বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আর্লি 45 জাতের শিম চাষ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কি বলছেন শিম চাষিরা, বিস্তারিত আমাদের জানাবেন। জি বুবলি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দিনাজপুরের প্রতিটি উপজেলায় কিন্তু এই মুহূর্তে আর্লি ৪৫ জাতের সিমটি চাষ হচ্ছে এবং সফলতার সাথে কৃষক কিন্তু এই চাষ করে লাভবান হচ্ছে এবং অনেক কৃষক এখনো কিন্তু এই চাষ করেছে কিন্তু এখনো হারভেস্ট করেনি, এমন কৃষক আমার সাথে আছে। আমি একটু কথা বলবো কৃষকের সাথে। কৃষক আপনাদের জানাবেন আসলে এই মুহূর্তে আপনারা কি চাষ করছেন, যে চাষটা করেছেন আর্লি ৪৫ সিম, তাতে কেমন সফলতা পাবেন আপনি একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর কৃষি উন্নয়ন টেকসই উন্নয়ন প্রকল্পের আওতায় এই আর্লি ৪৫ সিম চাষ করেছি। আমি একজন নতুন কৃষি উদ্যোক্তা এবং আশা করি যে খুব সুন্দর, গাছ অনেক সুন্দর হয়েছে, অনেক ফুলে ফলে ভরে গেছে। খাওয়ার জন্য কিছু হারভেস্ট করছি, আমি আশা করতেছি আগামীতে অনেক সিম হারভেস্ট করতে পারবো। এবং এই দিনাজপুর টেকসই কৃষি প্রকল্প থেকে আমাদের অনেক জৈব সার, রাসায়নিক সার, ফাঁদ, স্টিকার সহ আমাদের সার্বিক সহযোগিতা করে থাকে ওনারা। উনি আমাদেরকে জানালেন যে কৃষকদের মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের যে সহযোগিতাগুলো আছে কৃষি অধিদপ্তর থেকে, সেইগুলো কিন্তু তারা পাচ্ছে এবং তারা অনেকটাই সে কারণে অনেকটা অ্যাডভান্স করতে পেরেছে বলে তারা জানিয়েছে। তো আমাদের সাথে এই মুহূর্তে আছেন কৃষি কর্মকর্তা উপজেলার, তিনি আমাদের কাছে জানাবেন আসলে কি কি ধরনের সহায়তা করছেন আপনারা কৃষকের, একটু বলবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সিম বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় ফসল। সাধারণত এই সিমটি শীতকালে হয়ে থাকে, তবে আমরা এখন দেখতেছি যে এটি গ্রীষ্মকালে
গ্রীষ্মকালে হয়ে যাচ্ছে। আমাদের কিছু উন্নত মানের জাত রয়েছে এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিবিড় পর্যবেক্ষণ নিবিড়ভাবে আমরা এই গ্রীষ্মকালীন জাতটি যাতে আরো সম্প্রসারণ হয় এর জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর্লি 45 যে জাতটির বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব অল্প সময়ের মধ্যেই হয়ে থাকে এবং এর ফলে কৃষকরা এই অসময়ে বাজারজাত করে ওনারা লাভবান হচ্ছেন এবং কৃষক আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন। ওনারা যেটা বললেন যে আসলে এই সিমটি চাষ করার কারণে কৃষকরা কিন্তু ব্যাপক লাভবান হচ্ছে এবং তারা কিন্তু সামনের বছর আগামী বছরে যে এইটার এই আর্লি 45 সিমের চাষ তারা কিন্তু আরো বেশি পরিমাণে করবে এই প্রত্যাশাটা কিন্তু কৃষি অধিদপ্তর করছেন। তো এই ছিল দিনাজপুর থেকে আর্লি 45 সিম চাষের বিষয়ে বিস্তারিত। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আর্লি 45 জাতের শিম চাষ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হারুন। ঝালকাঠি পৌরসভার ব্যবস্থাপনায় ক্রেতাদের সুবিধার্থে গ্রামের কৃষকদের পণ্য বিক্রির জন্য বাহের শীতলা এলাকায় শুরু হয়েছে কৃষি বাজার। বুধবার সকালে এই বাজারে উদ্বোধন করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক কাউসার হোসেন। বাজার উদ্বোধনের পর দোয়া মুনাজাত শেষে বাজার পরিদর্শন করে ক্রেতা ও বিক্রেতাদের সাথে আলাপচারিতা করেছেন কাউসার হোসেন। পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিদিন প্রথম ধাপে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত কাঁচা তরকারি, মাছ ও মুরগির বাজার বসবে। দ্বিতীয় ধাপে দুপুর 2টার পর থেকে রাত 11টা পর্যন্ত ভ্যানে থাকা বৈকালিক সবজি পণ্যের বাজার বসবে।